स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरे सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडाडत्। ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। संगच्छध्वंसं वदध्वंसं भो मनांसि जानतां देवा भागं यथा पूर्वे सञ्जानाना उपासते। समानो मन्त्रः समितिः समानी समानं मनः सह चित्तमेषां समानं मन्त्रमभिमन्त्रेव समानेन वो हविषा जुहोमि। समानी वापूतिः समाना हृदयानि वः समानमस्तु वो मनो यथा वस्तु सहासति। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। আজকে রামকৃষ্ণ মিশন শিকরা কুলিগ্রাম এবং প্রতি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের যৌথ উদ্যোগে একটি শিক্ষামূলক ছোট্ট অনুষ্ঠান, তার সাথে ছাত্রছাত্রীদের কিছু শিক্ষা সামগ্রী এবং কিছু স্কলারশিপ মেধাবৃত্তি আমরা প্রদান করব। এই ছোট্ট অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন প্রতির সদস্যবৃন্দ, তাদের আন্তরিক স্বাগত জানাই। উপস্থিত হয়েছেন আপনারা অভিভাবক অভিভাবিকারা, যারা কঠোর পরিশ্রম করে বাচ্চাদের বড় করার সাধনায় রত রয়েছেন, আর আছে ছাত্রছাত্রীরা। তোমাদের সবাইকে ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই। আমরা অনুষ্ঠানটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথমে খুব সংক্ষেপে, যদিও আমাদের সময় অনেকটা অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের অনুষ্ঠানটা 10:30টার মধ্যে শুরু করার কথা ছিল, সেটা প্রায় আধ ঘন্টারও বেশি দেরি হয়ে গেছে। তো প্রথমে শিক্ষা সংক্রান্ত কিছু আলোচনা হবে। আলোচনা করবেন মূলত আমাদের মহিম মণ্ডল স্যার রয়েছেন, উনি আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্প এবং অন্যান্য প্রজেক্টের সুপারভাইজার। উনি শিক্ষা নিয়ে এবং আদিবাসী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সংক্ষেপে কিন্তু খুব সুন্দর একটা আলোচনা করবে, তোমাদের ভালো লাগবে আশা করি। আমি দু চার কথা দিয়ে শুরু করে তারপরে মহিম স্যার বলবেন। প্রথমত শোনো তোমরা মন দিয়ে, শিক্ষাটা কি জিনিস। স্বামী বিবেকানন্দ বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে শিক্ষা আমাদের ভিতরে যে পূর্ণতা রয়েছে, আমাদের প্রত্যেকের ভিতরে পূর্ণতা রয়েছে, তার প্রকাশ করাটাকে শিক্ষা বলে। সেই পূর্ণতার প্রকাশ করা। তোমরা ভাবছো আমরা স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, সেখান থেকে শিক্ষিত হচ্ছি, তা না। আমাদের ভিতরে যে পূর্ণতা রয়েছে, যে জ্ঞান আমাদের ভিতরে রয়েছে, সেই জ্ঞানটাকে বাইরে আনার সাধনাই হচ্ছে শিক্ষা। আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু সেই জ্ঞান রয়েছে, সেই পূর্ণতাটা রয়েছে। আমাদের মধ্যে দেবত্ব রয়েছে, প্রত্যেকে আমরা ডিভাইন, আমরা কিন্তু সাধারণ মানুষ নই। প্রত্যেকের মধ্যে অসম্ভব শক্তি রয়েছে। সেই শক্তিকেই বাইরে বিকশিত করার নামই হচ্ছে শিক্ষা। একটা গল্প বলি। এই কথা বলছো কেন? একটা ছোট্ট গল্প। একটা জঙ্গল ছিল, সেখানে একটা গর্ভবতী সিংহী বাস করত। গর্ভবতী, অনেকদিন শিকারে যায় না, ক্ষুধার্ত। তো কি করবে? হঠাৎ দেখে সে কাছাকাছি গিয়ে এক পাল ভেড়া চড়ে বেড়াচ্ছে। ভেড়া শিকার করা সোজা। সে ভাবলে একটা ভেড়াকে ধরবো, পেটের খিদে মেটাবো।
যেই ভেড়া ধরার জন্য লাফ মেরেছে, সিংহীর পেটটা ফেটে গেছে, ফেটে সিংহীটা মারা গেছে। কিন্তু পেট ফেটে ফুটফুটে একটা সিংহের বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা বেঁচে আছে। বাচ্চাটা যেমন পশুরা হয়, একটু পরেই লাফালাফি করতে শুরু করে, তো বাচ্চাটা কিছুক্ষণ পরেই লাফালাফি করা শুরু করেছে। প্রথমে ভেড়ার পাল ভয় পেয়ে গিয়েছিল, যখন দেখলো যে সিংহীটা মারা গেছে তখন ওদের ভয়টা চলে গেল এবং দেখলো যে একটা ছোট্ট ফুটফুটে সিংহের বাচ্চা মাতৃহারা। তো সেই ভেড়ার পালে ওদের খুব মায়া হলো আর কি, মাতৃহারা শাবক হয়তো না খেতে পেয়ে মরেই যাবে। সেজন্য সেই ভেড়ার পালে সিংহের বাচ্চাটা মিশে গেল, ভেড়ার দুধ খেয়ে সিংহের বাচ্চাটা বড় হতে লাগলো। তো সিংহের বাচ্চাটা ওই ভেড়ার সাথে থাকতে থাকতে ব্যা ব্যা করে ডাকতে শুরু করলো। সিংহ তো ব্যা ব্যা করে ডাকে না, কিন্তু ভেড়া যেহেতু ব্যা ব্যা করে ডাকছে, সিংহের বাচ্চাটা ভাবছে যে ভেড়াটাই তাদের বাবা মা, সেও ব্যা ব্যা করে ডাকা শুরু করলো। ধীরে ধীরে ঘাস খাওয়া শুরু করলো। সিংহের বাচ্চা সে ঘাস খায় আর ব্যা ব্যা করে ডাকে। একটা সময় সেই সিংহের বাচ্চাটা বড় হয়ে গেল, কিন্তু সে ঘাস খায় আর ব্যা ব্যা করে ডাকে। এবারও সেই জঙ্গলে আরেকটা সিংহের আবির্ভাব হয়, সেও শিকারের উদ্দেশ্যে এসেছিল। সে এইরকম কাণ্ড দেখলো যে ভেড়ার পালের মধ্যে একটা সিংহ, সে ঘাস খাচ্ছে, ব্যা ব্যা করে ডাকছে। তার খুব অদ্ভুত লাগলো, এটা কি করে সম্ভব, একটা সিংহ হয়ে ঘাস খাচ্ছে আর ব্যা ব্যা করে ডাকছে। তখন সে শিকার ছেড়ে দিয়ে সে ঘাস খেকো সিংহটাকে ধরলো। ধরা মাত্র সে বললো, ছেড়ে দাও আমাকে, আমি তো ভেড়া। তখন আসল সিংহটা বলছে, আরে তুই ভেড়া কেন, তুই তো সিংহ। বলছে, না না, আমি তো ভেড়া, আমি তো ঘাস খাই। কোনো মতেই আসল সিংহটাকে বোঝাতে পারছে না যে সে ভেড়া না, সে সিংহ। তখন পাশে একটা ছোট্ট জলাশয় ছিল, পুকুর। সেই সিংহের বাচ্চা সেই ঘাস খেত সিংহটাকে ধরে নিয়ে সেই পুকুরের ওপরে তার মুখটা এরকম করে ধরল। জলে প্রতিবিম্ব দেখা যায় তো, সেই জলে দেখিয়ে বলল, দেখ, ঘাস খেত সিংহটাকে দেখালো, তোর মুখটা দেখ আর আমার মুখটা দেখ, আলাদা কি, দুটোই এক। তখন ঘাস খেত সিংহটা বলছে, তাই তো, কিন্তু আমার মুখের সাথে তো ভেড়ার মুখের কোনো মিল নেই, এর মিল আছে। তখন সে আসল সিংহটা বললো, দেখ, তুই ব্যা ব্যা করে ডাকছিলি, এবার আমার মতো ডাক, করে ডাক। তখন ঘাস খেকো সিংহটা করে ডাকা শুরু করলো। সে বুঝতে পারলো যে সে কতটা শক্তিশালী, সে ভেড়া নয়, সে সিংহ। ঠিক সেই জিনিসটা, এই গল্পটা কে করেছেন, শ্রী রামকৃষ্ণদেব। এখানে আমার পিছনে যে ছবি দেখছো তোমরা, রামকৃষ্ণদেবকে তোমরা চেনো আশা করি। পাশে রয়েছেন মা সারদা দেবী, তার পাশে রয়েছেন একদিকে স্বামী বিবেকানন্দ আর স্বামী ব্রহ্মানন্দ, রাজা মহারাজ। স্বামী ব্রহ্মানন্দের জন্মস্থান এটা। ব্রহ্মানন্দ মহারাজ কে ছিলেন, বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট, তার জন্মস্থান তোমরা ঘুরে দেখেছ। তো এই গল্পটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বলছেন আমাদের ভিতরে অনেক শক্তি আছে, প্রত্যেকের মধ্যে শক্তি আছে। আমরা সেই শক্তিটা জাগাতে পারলে আমরা বড় হতে পারবো। যারা দেখো খুব বড় মাপের মানুষ হয়েছে, এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে ক্রিকেটার সচিন তেন্ডুলকর, আরো অনেক বড় মানুষ, তারা কিন্তু খুব বড় ফ্যামিলি থেকে আসেনি, অনেক সংঘর্ষ করে তারা বড় হয়েছে, কিন্তু তাদের ভিতরে সেই শক্তিটা তারা জাগাতে পেরেছে, তাই তারা এত বড় মহান মাপের মানুষ হতে পেরেছে। তো আমরা, আমাদের ভিতরেও সেই শক্তিটা আছে, আমাদের চিনতে হবে যে আমাদের ভিতরে সম্ভাবনা আছে, আমরা ভবিষ্যতে পড়াশোনা করে বড় হতে পারবো। বড় হওয়ার একমাত্র পথ কি, ছাত্রাণাম অধ্যয়নম তপ, ছাত্রদের তপস্যা কি, অধ্যয়ন, লেখাপড়া কর। তোমরা লেখাপড়া করবে, চূড়ান্তভাবে পড়াশোনা করবে, যতটা সময় দিয়ে পড়াশোনা করা সম্ভব তোমরা লেখাপড়া করবে। তোমাদের এই লেখাপড়াই কিন্তু তোমাদের ভিতরের শক্তিটাকে জাগাবে। যদি তোমরা লেখাপড়া না করো, সেই শক্তির কিন্তু জাগরণ ঘটবে না। তার সাথে তোমাদের আরো সুন্দর সুন্দর বই দেওয়া হবে, সেই বইগুলো পড়বে, পড়ে সেই শক্তির জাগরণ তোমরা ঘটাবে। সেই উদ্দেশ্যে আজকের এই ছোট্ট অনুষ্ঠান তোমরা মন দিয়ে শুনবে, মহিম স্যার যে কথাগুলি বলবেন,
আর তোমরা আজকে একটা সংকল্প নিয়ে যাবে যে এই রামকৃষ্ণ মঠ মিশন এবং ব্রতির উদ্যোগে তোমাদের যে শিক্ষা সামগ্রী বিতরণ হবে সেইগুলো তোমরা ঠিক ঠিক কাজে লাগাবে। তার সাথে তোমরা তোমাদের কিছু আর্থিক সাহায্য করা হবে, সেই আর্থিক সহযোগিতাটাও তোমরা শুধুমাত্র পড়াশোনার জন্য ব্যবহার করবে। গার্জেনদেরও তাই বলছি, শুধু লেখাপড়ার জন্যই যেই টাকাটা দেওয়া হচ্ছে সেটা খরচ করতে হবে। এবং প্রতি সংগঠন এবং তার যে বলা যায় মূল অনুপ্রেরণা দাতা আমাদের হিরণ্য মুখোপাধ্যায় মহাশয় বলছিলেন নিশ্চয়ই, উনি সুদূর ফিলিপিন্সে থাকেন, সেখান থেকে উনি আমাদেরকে উৎসাহ দেন এবং আজকে ওনাকেও স্মরণ করি। তো একটা তোমাদের সবাইকে সিলেক্ট করা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের আর্থিক অবস্থা বিবেচনা করে তোমাদের একটু সাহায্য করলে তোমরা বড় হতে পারবে, সেই জিনিসটা আমরা লক্ষ্য করে তোমাদেরকে কিন্তু আজকে সিলেক্ট করে এখানে আনা হয়েছে। এখানে আজকে তোমরা সেই সংকল্পটা নেবে যে আমরা বড় হব, আমরা মানুষ হব এবং আমরা শিক্ষিত হয়ে আমাদের নিজেদের পরিবারকে নিজেদের দাঁড় করাবো, নিজেরা নিজের পায়ে দাঁড়াবো এবং আমাদের গ্রামকে আমরা উন্নত করব। আমরা বাকিদেরও উৎসাহ দেবো যাতে তারাও বড় হতে পারে। এবার আমরা মোট 22 জনকে সিলেক্ট করেছি, পরে হয়তো আরও কিছু সংখ্যায় বাড়বে, কিন্তু তোমাদের কিন্তু সেই কাজটি করতে হবে। আমরা কিন্তু নেক্সট ইয়ার তোমাদের রেজাল্ট আমরা দেখব, সেই রেজাল্টের জেরক্স নিয়ে আমরা নেক্সট ইয়ার আবার তোমাদের জন্য যদি কিছু করা যায় প্রতি বছর আমরা এই সহযোগিতাটা করার চেষ্টা করব। তোমাদের লেখাপড়াটা ভালো করে করতে হবে। তো পড়াশোনার কোনো বিকল্প নেই, শিক্ষার কোনো বিকল্প নেই। আজকে ছেলেই হোক বা মেয়েই হোক, উভয়ের কিন্তু লেখাপড়া দরকার। গার্জেনদের বলছি, আপনারা মনে করবেন না যে মেয়ে বলে কি বেশি শিক্ষার দরকার নেই, মেয়েদের আরো বেশি শিক্ষার দরকার। কেন? একটা ছেলে শিক্ষিত হলে সে রোজগার করবে, হ্যাঁ, ফ্যামিলি মেনটেন করবে, চাকরি বাকরি পেলে তো খুব ভালো, নিজের ফ্যামিলিটা দাঁড়াবে। একটা মেয়ে যদি শিক্ষিত হয়, তাকে দেখে তার পুরো ফ্যামিলিটা শিক্ষিত হবে, তার পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে। এরা যদি প্রত্যেকে ভালো পড়াশোনা করে, দেখবেন এদের পরবর্তী প্রজন্ম আরো ভালো পড়াশোনা করবে। এরা চাকরি বাকরি যদি কোনো কারণে নাও পায়, পরবর্তী প্রজন্ম পাবেই পাবে। সেজন্য মেয়েদের লেখাপড়া কিন্তু খুব দরকার। বিয়ে নয়, প্রায় 20-22 বছরের আগে মেয়েদের বিয়ে দেবে না, পড়াশোনা শেষ করুক, হ্যাঁ, বাইরের সমাজে মিশে নিজের পায়ে দাঁড়াক। প্রত্যেকে সংকল্প নিতে হবে আমরা নিজের পায়ে দাঁড়াবো। লেখাপড়া শিখে আমরা নিজে যে কোনো লাইনে যাও, কোন দিকে কিভাবে যাওয়া যায় আমাদের স্যার আলোচনা করবেন, তোমরা মন দিয়ে শুনবে। তো সেই জন্য আজকে আমরা মহিম স্যারের বক্তব্য শোনার পরে আমাদের মহারাজদের আমন্ত্রণ জানাবো, কয়েকজন মহারাজও আসবেন, তারপরে তারা কিছু বলবেন, ব্রতির পক্ষ থেকে ওনারা কিছু বলবেন, আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সেগুলো করবেন। তারপরে আমরা ওদের হাতে আমাদের আজকের উপহার সামগ্রী তুলে দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। শেষ হওয়ার পরে ওদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকের জন্য, আর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে। তো সবাই ধৈর্য ধরে মহিম স্যারের কথা শুনুন, তারপরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। এখন মহিম স্যার শিক্ষা সংক্রান্ত বিষয় এবং আদিবাসীদের কি কি স্কিম রয়েছে, কিভাবে এরা পড়াশোনা করে বড় হতে পারে, প্র্যাকটিক্যাল আলোচনা, এগুলো সংক্ষেপে আমি করতে অনুরোধ করব, 15-20 মিনিটের মধ্যে যতটা সম্ভব হয়। মহিম স্যার। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे स्वामिने तापहारिणे। स्वामी ब्रह्मानंद महाराजेर এই পূর্ণ তীর্থে জীবন গড়ার জন্য যারা এসেছেন সকলকে স্বাগত জানাই।
যারা এখানে জীবন গড়ার জন্য এসেছো তোমরা, আমি তুমি করেই বলছি কারণ সবাই আমার ছাত্র এখানে, তোমরা দীর্ঘদিন ধরে এখানে পড়াশুনো করছো। স্বামীজি বলছেন তোমরা এটা পড়েছো অনেকবার, শুধু একটু রিয়েলাইজ করতে হবে, অনুভব করতে হবে। একটা রুটিন লাইফ, প্রতিনিয়ত একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করলে সাধারণের তুলনায় নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবন অনেক সুশৃঙ্খল এবং সুদৃঢ় হয়ে থাকে। তোমরা এখানে পড়তে আসো সকালে, যে আমাদের ইউনিটগুলোতে সকালে এসে প্রেয়ার, তারপরে পড়াশুনো, তারপরে টিফিন, তারপরে সবাই বাড়ি চলে যাও, তারপরে সব গভর্নমেন্ট স্কুলে পড়াশুনো, তারপরে ফিরে এসে খেলাধুলা, সন্ধেবেলা আবার পড়াশুনো, আবার পরের দিন সকালে একটা সংকল্প নিয়ে জীবন শুরু করার লক্ষ্যে আরেকটা নতুন দিন শুরু করা। এই রুটিনের মধ্য দিয়ে তোমরা চলছো। দেখবে তোমাদের বন্ধুরা যারা এই নিয়ম শৃঙ্খলার মধ্যে জীবন কাটাচ্ছে না, যারা একটু আলাদাভাবে চলছে, তাদের থেকে তোমরা অনেকটাই এগিয়ে। এই কারণে স্বামীজি আজ তোমাদের সিলেক্ট করেছেন। আমি যখন তোমাদের গ্রামগুলোতে সার্ভে করতে গেলাম, আমাদের টিম, তোমরা অনেকেই দেখেছো, আমি দেখলাম মাটির রাস্তা, অনেক জায়গায় কারেন্ট নেই, খুব খারাপ পরিস্থিতি, কাছাকাছি স্কুল নেই, কলেজ নেই, হসপিটাল নেই। সেই সমস্ত জায়গায় তোমরা যেভাবে জীবন কাটাচ্ছ এবং নিজের বাবা মাকে দেখছো যারা তামিলনাড়ু, বেঙ্গালোর কাজ করতে চলে যাচ্ছে, অনেকে অন্যের বাড়িতে কাজ করছে, অনেকে ঘের ভেড়িতে কাজ করে জীবনযাপন করছে। তা থেকে যৎ সামান্য যে অর্থ আসছে, সেই অর্থে নিজেদের পেট চলবে কি, পড়াশোনাটা যেন তাদের কাছে একটা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। পড়াশুনো করতে গেলে অভাব, অভিযোগ আর শেষ নেই। তো তোমরা সেই সুযোগটা পাচ্ছ পড়াশুনো। স্বামীজি, ঠাকুর মা তোমাদের আশীর্বাদ করেছেন, আর পিছনে দেখছো যে স্যারেরা আছেন, সবাই এগিয়ে এসেছেন তোমাদের জীবন আরও উন্নত করতে, তোমাদের পড়াশোনাটা আরও ভালো করতে, তোমরা যাতে জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, মানুষের মতো মানুষ হতে পারো, সেই লক্ষ্যে তোমরা যদি একটা সংকল্প আজকে নিয়ে যেতে পারো বাড়িতে, যে আমরা একটা আদর্শবান মানুষ হব। আদর্শ, স্বামীজি বলছেন যে একটা সাধারণ মানুষের তুলনায় যার একটা নির্দিষ্ট আদর্শ আছে, তার জীবন অনেকাংশেই উন্নত। একজন সাধারণ মানুষ যদি 1000 ভুল করে, তাহলে একটা আদর্শবান মানুষ অন্তত একটি ভুল কম হলেও করবে। সহজভাবে কি, তুমি যে নিয়ম শৃঙ্খলা করছো, প্রতিনিয়ত সংকল্প পালন করছো, এইভাবে পড়াশোনা করতে হবে, এইভাবে জীবন করতে হবে, দেখবে অন্য আর 5 জনের মতো ওই হাসি ঠাট্টায় জীবন কাটছে না। তাহলে তোমার জীবন অনেকটাই ভালো হচ্ছে। সেইভাবে আশপাশের ভাই বোনদেরকেও তুলতে হবে। আশপাশের ভাই বোনদের তুলতে গেলে কি করতে হবে? আগে আমাদের মানুষ হতে হবে, আমাদের পড়াশোনা করে একজন ভালো শিক্ষিত মানুষের মতো মানুষ হতে হবে। না হলে এক অন্ধ আরেক অন্ধকে কি পথ দেখাবে? এক অন্ধ মানুষ আরেকজনকে পথ দেখাতে পারে? আগে আমাদের সুষ্ঠু মানুষ এবং সফল মানুষ হয়ে গড়ে উঠতে হবে। স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক, নিজে তৈরি হও এবং অপরকে তৈরি হতে সাহায্য করো। তুমি তৈরি হতে চেষ্টা করো এবং তোমার গ্রামে, তোমার আশপাশে তোমার যে ভাই বোনেরা আছে তাদেরকেও তৈরি হতে সাহায্য করো। আর এই আদর্শ, স্বামীজিকে তোমরা আদর্শ রূপে পেয়েছো। এই স্বামীজির যেসব জীবন বাণী, যে সমস্ত তোমরা ইউনিটে শোনো, যে সমস্ত তোমাদের এলাকায় যুব সম্মেলন বা আমাদের যে স্বামীজির আদর্শ পরিচালিত ইউনিটগুলোতে যখন তোমরা মাঝে মধ্যে আসছো, দেখবে ঠাকুরমা স্বামীজির কথা শুনছো। এই ঠাকুরমা স্বামীজির আদর্শে তোমরা যদি এই জীবন গঠনের চেষ্টা করো, দেখবে তোমাদের জীবন অনেকটা সুষ্ঠু এবং অনেকটা সহজ হয়ে যাবে। আর ওই আর্থিক অনটন যে জন্য পড়াশোনার বড় বাধা হয়ে আসছে, এটা থেকে বেরোনোর একমাত্র উপায় এই পড়াশুনো। পড়াশোনাটাকে বন্ধু বানিয়ে নাও তোমরা। আমাদের যেমন সুখে দুঃখে, আপদে বিপদে যখন যা দরকার, আমাদের পাশে কাকে পাই? আমাদের সবচেয়ে ভালো বন্ধু যে তাকে পাই, হ্যাঁ কি না? তা সবচেয়ে ভালো বন্ধুকে আমরা যখন পাশে পাই, তাহলে সেই বন্ধুকে ভালো বন্ধু কি করে বলছি? কারণ সে আমার সবসময় সুবিধা অসুবিধায়, আমি বিপদে পড়লে সেখান থেকে আমাকে উদ্ধার কার্যে সবসময় সাহায্য করে, সেই কারণে সে ভালো বন্ধু। তোমরা ভেবে দেখো, এই পড়াশোনাটাই কিন্তু তোমার সব থেকে ভালো বন্ধু। তোমরা যে এই অভাব অভিযোগের মধ্যে দিয়ে বড় হচ্ছ, এই পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, ভালো স্কুল ব্যাগ নেই, ইউনিটে যাওয়ার বই নেই, একমাত্র পড়াশোনা। এই যে বাবা সকালবেলা কাজে যাচ্ছে, সবাই মায়ের মুখটা একবার মনে করো, চোখ বন্ধ করে বুঝতে পারবে যে সকাল থেকে মা বাবা কি পরিশ্রম করছে।
কাদের জন্য? শুধু আমাদের জন্য, তাই নয় কি? শুধু তারা কি চাইছে? আমরা যাতে বড় হই, মানুষের মতো মানুষ হই। সংক্ষেপে, তোমরা আজকে স্বামীজির নামে এসেছো, তোমরা তিনটে জিনিস মনে রাখবে সবাই। আমি কি ভাবছি, হোয়াট আই থিঙ্ক। সকালে উঠে সবাই মনে করবে আমি কি চিন্তা করছি, আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাবো, কাগজে লিখে ফেলবে। হোয়াট আই থিঙ্ক, আমি কি চিন্তা করছি। হোয়াট আই সে, আমি কি বলছি। তুমি কি যেটা চিন্তা করছো সেটা তুমি বলছো। আর হোয়াট আই ডু, আমি কি করছি। তোমার চিন্তা, কথা এবং কাজ, এই তিনটে একটা সূত্রে মেলানোর চেষ্টা করবে তোমরা। দেখবে এই সূত্রে মেলালে দেখবে জীবন আপনা আপনি এগোতে শুরু করে দিয়েছে। দেখবে অন্যদের তুলনায় তোমাদের জীবন অনেক সুদৃঢ় হয়ে উঠেছে, তোমরা আদর্শবান মানুষ হতে শুরু করেছো। তাহলে কি করবে? প্রত্যেক দিন সকালে উঠে চোখ বন্ধ করে বসবে, বসে সারাদিন কিভাবে চলবে, তোমার 24 ঘন্টা সময় এই সকাল থেকে উঠে ওই রাত পর্যন্ত কিভাবে কাটবে, তুমি একটা প্ল্যান করে নেবে, একটা ডেলি রুটিন করে নেবে। তারপরে তুমি সেই রুটিন অনুযায়ী চলছো কিনা নিজের সাথে কথা বলো। না, আমার তো এই কাজটা করা হয়নি, আমার রুটিনে লেখা ছিল যে এই টাইমে আমি মোবাইল দেখবো না, কিন্তু সেই টাইমে মোবাইল হাত দিয়ে ফেলেছো। তুমি পরের দিনের জন্য আবার সংকল্প করো, না গতকাল আমি ভুল করেছিলাম, মোবাইল দেখে সময় কাটিয়েছি, আজকে আর মোবাইল দেখা যাবে না, আমাকে সেই সময়টা পড়তে হবে। কারণ আমার পড়াশোনাটা সব থেকে ভালো বন্ধু, এই বন্ধুকে আমি যদি আপন করে নিই আমার জীবন সফল হবে। আর তুমি কি করছো, আমি যে অনুযায়ী সংকল্প করেছিলাম, চিন্তা করেছিলাম, সেই অনুযায়ী আমি মনকে বলেছি এই অনুযায়ী আমি করব, তুমি সেই অনুযায়ী করতে পারছো কিনা, সেটা দিনের শেষে রাত্রে যখন ঘুমোতে যাবে ওই রুটিনটা নিয়ে কাছে বসবে আর নিজেকে মার্কস দেবে যে আমার সকালে এই করেছিলাম। আর একটা ভুল কাজের জন্য 1 নাম্বার করে বিয়োগ করবে, মাইনাস করবে। তুমি দেখবে দিনের শেষে কটা ভুল করেছো তুমি লিস্ট পেয়ে যাবে। পরের দিন তুমি চেষ্টা করো এই ভুলটা যেন না হয়। তারপরের দিন দেখো কিছুটা ভুল হবে, তারপরের দিন আবার কিছুটা ভুল কমানোর চেষ্টা করো। একটা টাইমে দেখবে 10 দিন, 20 দিন, 1 মাস পরে গিয়ে দেখবে এই নেগেটিভ বা যে ভুলগুলো হচ্ছিল এর পরিমাণ কমে গিয়ে তোমার মধ্যে জীবনে বেড়ে ওঠার অনেকটা আত্মবিশ্বাস গ্রো করেছে, একাগ্রতার পরিমাণ বেড়ে গেছে। তুমি দেখবে আগে যে পড়া 5 দিন ধরে পড়ে 5 বার পড়ে মুখস্থ করতে হতো, সেটা একবার পড়ে তুমি মুখস্থ করতে পারছো। এটা একটা জীবনের শিক্ষা, তোমরা ধরে নিয়ে যাও এখান থেকে। এবার আসে শিক্ষা। এটা মূলত যারা অভিভাবক এসেছেন তারা ভালো করে শুনবেন। স্বামীজি বলছেন শিক্ষকের কাজ হলো শিশুর মনে আলো বাতাস বইয়ে দেওয়া। আলো বাতাস বইয়ে দেওয়া মানে, আমি খুব সরলভাবে বলছি, আপনারা বাড়িতে ওই গাছ লাগান না, বৃক্ষরোপণ করেন তো, গাছ লাগানোর পরে আপনারা কি করেন, একটা রাস্তার পাশে যদি একটা গাছ লাগিয়ে দেন কি হবে, গাছটা ছাগলে খেয়ে যেতে পারে, গরুতে খেতে পারে, কোনো দুষ্টু ব্যক্তি এসে গাছটা মরিয়ে দিতে পারে, আবার রোদে গাছটা শুকিয়ে যেতে পারে, আবার জল উপযুক্ত খাবার না দিলে গাছটা আস্তে আস্তে মারা যেতে পারে, পারে কি না? তাহলে একটা গাছের প্রয়োজনীয় কি? আবার তুমি যদি গাছটাকে একটা অন্ধকার কোনো কিছু দিয়ে ঘিরে দাও, পলিথিন দিয়ে, আলো না পেলে গাছটাও মারা যেতে পারে, বাতাস না পেলে গাছটা বাড়তে পারবে না। তাহলে গাছটাকে যখন বাড়তে হবে সুষ্ঠুভাবে, সেই গাছ আজকে যখন রোপণ করলে এই গাছ পরে যখন ফল দেবে। আমরা যারা বাবা মারা, আমরা যারা সন্তান মানুষ করি, আমরা কি ভাবি আজকে আমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব, এরা বড় হয়ে আমার বৃদ্ধ বয়সে আমার হাতের লাঠি হবে, লাঠি হবে মানে আমার সঙ্গী হবে, আমাকে সাহারা দেবে, আর এরা একটা ভালো মানুষের মতো মানুষ হবে, যাতে আর গ্রামের মানুষ, সামাজিক মানুষ বলে যে এরা মানুষের মতো মানুষ হয়েছে, অমুকের ছেলে বা মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে, শুনে গর্বে আপনার বুকটা ভরে উঠবে। আজকে ভাবুন তো, একটা বৃক্ষরোপণ করছি ফলের ফুলের আশায়, আর আপনি আজকে আপনার সন্তানকে মানুষ করছেন যাতে সন্তান মানুষের মতো মানুষ হয়। এবার গাছ লাগানোর ক্ষেত্রে উদাহরণটা ভালো করে বুঝবেন সহজভাবে। গাছটাকে আপনি বেড়া দিচ্ছেন বাড়িতে, বেড়া দিলে কি হয়, ছাগল গরুতে খেতে পারে না, তার জন্য বেড়া দেওয়া, যাতে সূর্য রশ্মি পায়, ভালো সূর্যের আলো পায়, সেই জন্য দেখছেন ভালো আছে কিনা, গাছটা বাড়ছে কিনা তার জন্য নিয়মিত খাবার দেওয়া, একটু সার, একটু জল, এগুলো দিচ্ছেন যাতে গাছটা বাড়ে। সেই রকম আপনার ছেলে বা মেয়ে, এটাও সেই বৃক্ষের স্বরূপ, এও জীবনে বড় হবে, এও বড় হয়ে সে ফল ফুল দেবে। এই বাচ্চার জীবন গঠনের জন্য আপনাকে আরও দায়িত্ববান হওয়া উচিত, আর আপনাদের দায়িত্ববান হতে হবে। এই বাচ্চাটা ওই মোবাইল দেখে সময় কাটাচ্ছে না তো, ওই ছাগল মতো ওই রুপি ওই মোবাইল এসে সময় কাটিয়ে নিচ্ছে না তো,
এটা আপনি দেখুন। আপনি লেখাপড়া জানেন না, আপনি 2 ঘন্টা বাচ্চার পাশে বসুন, আপনাকে পড়াতে হবে না, 2 ঘন্টা সন্ধ্যাবেলা বাচ্চার পাশে বসে বলুন আজকে সন্ধ্যাবেলা তুমি পড়ো, পড়ুক আর না পড়ুক আপনি পাশে 2 ঘন্টা বসুন, সকালবেলা সন্ধ্যাবেলা, দেখবেন ও পড়াশুনো করবে। লক্ষ্য রাখুন এইগুলো বাচ্চার প্রতি, দেখবেন ও জীবনে বড় হবে। আপনার আশপাশে দেখবেন একটা সমগ্র গ্রামে হয়তো 1জন বা 2জন জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে, ভালো বড় হয়ে উঠছে, আর বাকি ম্যাক্সিমাম ওই 7, 8, 6 পড়ার পরে তামিলনাড়ু, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় কাজ করতে চলে যাচ্ছে। তো তারা কিন্তু জীবনে সেই একটা স্বপ্ন নিয়ে ছোট থেকে বড় হতে চেয়েছিল, কিন্তু আস্তে আস্তে এই শুধুমাত্র গাইড আর এই অভাব অনটনের জন্য তারা দিশা হারিয়ে ফেলেছে। স্বামীজি বলছেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। তারাই শুধু বেঁচে আছে যারা অপরের জন্য জীবনটা ধারণ করেছে, বাকিরা সব মৃত প্রায়। আজকে দেখছেন যে স্যারেরা এসেছেন, মহারাজজিরা আছেন, এরা কিনারা কি করছে? আপনাদের বাচ্চাদের একটু তুলে ধরার চেষ্টা করছেন যে এই বাচ্চাগুলো, এদের মধ্যে যে প্রতিভা, যে মেধা সব হারিয়ে যাচ্ছে, এদের যদি একটু সাহায্য করা হয়, তাহলে এই বাধাটা যদি সরানো হয়, এরা জীবনে আস্তে আস্তে অনেক বড় হতে পারে এবং জীবনে অনেক প্রতিষ্ঠিত বড় হয়ে সমাজে একটা সুষ্ঠু নাগরিক এবং ভালো মানুষ হয়ে উঠতে পারে। তো এই কারণে আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না তো? আপনার বাচ্চার সময় বদ সঙ্গে, খারাপ সঙ্গে কেটে যাচ্ছে না তো? আপনার বাচ্চা সঠিকভাবে পড়াশোনা করছে তো? প্রতিনিয়ত স্কুলে যাচ্ছে তো? এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আর এই যে প্রতিদান, আজকে যে এরা দেখুন অনেক বই, খাতা, পেন, পেন্সিল অনেক কিছুই পাবে, এছাড়াও আর্থিক অনেক সুবিধা এ পারছে। এটা ঠাকুর স্বামীজি এগিয়ে এসছেন এদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য, স্বামীজি এদের সাহায্য করতে এগিয়েছেন, আর এনারা সব স্বামীজির সৈনিক হয়ে এগিয়ে এসেছেন। আপনারা এই যে অর্থটা আপনারা চেষ্টা করবেন এটা আপনাদের সন্তানদের পড়াশোনার কাজে লাগাতে, এটা কোনো সাংসারিক কাজে বা অন্যান্য কাজে যেন নষ্ট না হয়, এটা লক্ষ্য রাখবেন। এটা কিন্তু স্বামীজির আশীর্বাদই, এর উপর ভিত্তি করে এর জীবনে বড় হবে। যখন ছেলেকে দেখছেন একটা কলম কিনতে পারছে না, এই থেকে সাহায্য নেবেন, একটা জায়গায় রেখে দেবেন, টাকাটা কাজে লাগাবেন এর যেটা দরকার। আর তোমরা প্রতিনিয়ত পড়াশোনাটাকে বন্ধু বানিয়ে নাও। আর তোমরা যেভাবে এই সাহায্য পেয়ে যেভাবে জীবনে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছ, তোমাদের কাছেও আশা থাকবে তোমরাও বড় হয়ে তোমাদের মতো এরকম গরিব দুঃখী যারা আছে, পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা আছে অথচ আর্থিক অভাবের জন্য তারা এগোতে পারছে না, তাদের পাশে দাঁড়াবে এবং তাদের অনেক সুযোগ সুবিধা যার যেটুকু প্রয়োজন, যার যেটুকু সামর্থ্য, চেষ্টা করবে। এবার আমরা তৃতীয় আলোচনায় আরেকটা বিষয় আলোচনা করছি, আপনাদের আদিবাসী সঙ্গে যারা আদিবাসী ছেলেমেয়েরা আছেন তারা কি করে বড় হতে পারে এবং এদের জন্য সুযোগ কি আছে। দেখুন, আপনাদের এলাকায় আপনারা দেখে থাকবেন অনেক ছেলে মেয়ে যারা আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্প বা বিবেকানন্দ অভ্যুদয় প্রকল্পে পড়ছে, বা যারা অলরেডি অনেক আগে পড়ে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে, লক্ষ্য রাখবেন তাদের একটা সুশৃঙ্খল জীবন ছিল, তারা প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে ছিল এবং গার্জিয়ানরা যারা অভিভাবকরা তারা মহারাজদের কাছে এসে, শিক্ষক মহাশয়দের কাছে এসে খোঁজ খবর নিতেন যে আমার ছেলে মেয়েটা কেমন পড়াশুনো করছে, আমার পড়াশোনার জন্য আর কি কি করণীয় জিজ্ঞাসা করতেন। আপনারাও সেই ভূমিকা পালন করবেন। তো আপনাদের ছেলে মেয়েদের উন্নত হওয়ার জন্য দেখবেন আপনাদের হারানেগিরি গ্রামে অনেকে আর্মির চাকরি করছে। আমি মুচিখোলা গ্রামে গেছিলাম, মুচিখোলা গ্রামে কয়েকটা ছেলে মেয়ে ওরা পোস্ট অফিস বা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে জব করছে। আপনাদের যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো আমরা জানি না বলে নেওয়ার সুযোগটা পাই না। যদি আমরা সুযোগগুলো জানতে পারি তাহলে কিন্তু এই সুযোগটা আমরা অতি সহজে নিতে পারবো। তোমরা ছেলে মেয়েরা যারা আছো ভালো করে আগে বোঝার চেষ্টা করো। দেখো, ক্লাস 8 বা 9 পড়ার পরে সব ইট ভাটা, ঘেরের কাজ, তামিলনাড়ু, বেঙ্গালোর তোমরা চলে যাচ্ছ ম্যাক্সিমাম, তাই না? তোমরা দেখেছো কয়েকজন স্কলারশিপের জন্য এসেছিল, কিন্তু তারা পড়াশোনার মধ্যে নেই বলে তাদেরকে এবার দেওয়া হয়নি। তারা কি সব কাজ করতে চলে গেছে, কেন? কারণ তারা কিছু টাকা পয়সা পাবে। আর বাবা মার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে মেয়েকে অল্প বয়সে কাজে পাঠালেন কেন? একজন গার্জিয়ান উত্তর দিল কিছু টাকা পয়সা পাবে। আমি অভিভাবকদের বলছি, আপনার এই ছেলে বা মেয়ে যখন একটা চাকরি পাবে, যখন একটা প্রতিষ্ঠিত হবে ভালো জায়গায়, তখন দেখবেন ও একটা মাসের টাকা এনে যদি আপনার কাছে দেয় না, আপনি বলছেন আমি লেখাপড়া জানি না, আমি অশিক্ষিত, এরকম বলছেন যে আমি কি করে পড়াবো বাচ্চাকে,
ওই বাচ্চাটা যখন একটা চাকরি পেয়ে একটা মোটা টাকার বান্ডিল এনে মা বা বাবা এই আমার প্রথম মাসের বেতন আপনার কাছে যখন দেবে না, আপনি দেখবেন ওই টাকা একদিনে গুনে শেষ করতে পারবেন না। কেন? কারণ আমি তো পড়তে পারি না, কত টাকা গুনলাম কি করবো, ওই বুঝে বুঝে গুনতেই দেখবেন একদিন লেগে যাবে। আজকে ঘেরে কাজ করতে যাচ্ছেন, গোটা মানে ইটভাটাগুলোতে কাজ করতে যাচ্ছেন, 200, 300, 400 টাকা পাচ্ছেন, আর ছেলে পড়ছে কি পড়ছে না খোঁজ নিচ্ছেন না। যখন এই ছেলেটা, আপনার পাশের বাড়ির ছেলেটা ভালো পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে যখন একটা মা বাবার পাশে দাঁড়াবে, একটা সুষ্ঠু ভালো মানুষ তৈরি হবে, তখন দেখবেন আপনার আফসোস হবে যে এই স্যার আমাদের বলেছিল, স্যার মহারাজরা, যে ওই যেমন একটা গাছ লাগালে চারা গাছটিকে বেড়া দিয়ে সার দিলে বা গাছটি বড় হয়ে ফল ফুল প্রদান করতো, সেই রকম আমার বাচ্চাটি বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন ছিল আমি যদি সেইগুলো প্রদান করতাম, তাহলে আজকে ওই আমার পাশের বাড়ির যে একটা ভালো ছেলে বা ভালো মেয়ে বড় হয়েছে ওর মতো হতে পারত। তো এর জন্য আমাদের করতে হবে কি? 3টে জিনিস, 3H। 3H মানে তোমরা ভালো করে শোনো সবাই, স্বামীজির নামে এসেছো। আগে একটা ফর্মুলা দিলাম, কি ফর্মুলা? 3 রকম, হোয়াট আই থিঙ্ক, হোয়াট আই সে অ্যান্ড হোয়াট আই ডু। তোমার চিন্তা, কথা, কাজ 3টে মেলাতে হবে। আরেকটা ফর্মুলা সবাই মনে রাখবে, 3H। হেড, মাথা, আমার মস্তিষ্কের বিকাশ করাতে হবে। মস্তিষ্কের বিকাশ মানে আমি চিন্তা করতে পারছি না, কেউ আমাকে একটা কথা বললো, আমি সেই কথার সৎ উত্তর কি হওয়া উচিত, বা কেউ আমাকে একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তরটা কেমন হওয়া উচিত, বা একটা ঘটনা ঘটলো, একটা বাইরে অভিযোগ এলো, বা একটা সমস্যা তৈরি হলো, সেই সমস্যাটা আমি মোকাবিলা করবো কি করে, আমার মস্তিষ্কের বিকাশ হওয়া চাই। ওই জন্য প্রথমে হেড, মাথার সঠিক বিকাশ হতে হবে। আর এই বিকাশ হতে গেলে কি করতে হবে? এই বৌদ্ধিক বিকাশ, অর্থাৎ এই পড়া লেখা তোমাকে নিয়মিত করতে হবে। অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল এগুলো ভালো করে পড়তে হবে। আমাদের বড় মহারাজ আসছেন, সবাই দাঁড়িয়ে উঠে ওনাকে প্রণাম জানাবে। সবাই প্রণাম জানাও মহারাজকে। বসো। তো খুব সংক্ষেপে শেষ করি। তো 3H এর বিকাশ ঘটতে হবে স্বামীজির আশীর্বাদে। হেড, হ্যান্ড এবং হার্ট। হেড মানে মস্তিষ্কের বিকাশ হলো। এবার হ্যান্ড, হ্যান্ড মানে কাজ করার শক্তি থাকতে হবে তোমার। একটা সুস্থ শরীরে, একটা শক্তিশালী শরীরে একটা সুস্থ মন বাস করতে পারে। তোমার যদি শরীর দুর্বল হয়ে যায়, তোমার ভেতরে একটা সুস্থ, শান্ত, স্বাভাবিক মন বাস করতে পারবে না। এই কারণে তোমাকে প্রতিনিয়ত ব্যায়াম, শারীরিক পরিশ্রম, শারীরিক পুষ্টি তোমার মধ্যে থাকতে হবে। তোমরা শারীরিক ব্যায়াম, প্রতিনিয়ত খেলাধুলা এর মধ্যে থাকবে, শরীরের বিকাশ হবে। তাহলে প্রথমে হেডের, মস্তিষ্কের বিকাশ হলো, তারপরে হ্যান্ড, হাতের বিকাশ হলো, আমাদের শ্রমের বিকাশ হলো, আর তৃতীয় যেটা খুব জরুরি, হার্ট, তোমার হৃদয়ের বিকাশ হতে হবে। তোমার পাশের বাড়িতে একজন অসুস্থ হয়ে বসে আছে, সে চিকিৎসা হতে পারছে না, যন্ত্রণায় কাতরাচ্ছে। তুমি বাড়িতে শান্তিতে বসে আছো, খাওয়া দাওয়া করছো, তোমার হৃদয়ের বিকাশ হচ্ছে না। তুমি পড়াশোনা করছো, তোমার বন্ধুটি কোনোভাবে খাতা, বই, কলমের জন্য পড়তে পারছে না, তুমি তাকে একটা দুটো পেন থাকার সত্ত্বেও একটা পেন দিয়ে সাহায্য করতে পারছো না, অর্থাৎ তোমার হৃদয়ের বিকাশ হচ্ছে না। আমি এই ইউনিটগুলোতে যাই, একটা উদাহরণ জাস্ট ছোট, সেখানে একজন মা তার বাচ্চাকে কিছু খাবার দাবার দিয়ে ইউনিটে পাঠিয়েছে, বলেছে এই খাবারটা তুমি নিজে খাবে, কাউকে দেবে না। ওই বাচ্চাটা এসে নিজে নিজে একটু একটু করে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে তুমি এই খাবারটা একা একা খাচ্ছ, পাশের জন চাইছে, দিচ্ছ না? তখন সে বাচ্চাটা বলছে আমার মা বলেছে মারবে, আমার এই খাবারটা অন্যকে দিলে মারবে। আপনারা লক্ষ্য করুন, তার মা ওই বাচ্চাকেই শেখাচ্ছে তুমি নিজে খাবে, নিজে পড়বে, নিজে বড় হবে, তুমি অন্যকে দেবে না। সে ভাগ করতে শিখছে না। এরপরেই দেখবেন ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে। যখন বড় হয়ে স্বার্থপর যখন তৈরি হবে একজন মানুষ, যখন হৃদয়ের বিকাশ হবে না, ওই বাচ্চাটাই দেখবেন ওই মা যখন বৃদ্ধা হয়ে যাবে তখন বলবে এই বুড়িটি আমার বাড়িতে আছে কেন? কারণ সে তখন নিজে একা খাওয়া, একা পড়া, একা বাঁচা শিখে গেছে।
ওই জন্য হৃদয়ের বিকাশটা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। হৃদয়ের বিকাশ হতে হবে। তাহলে প্রথমে কি বললাম? মস্তিষ্কের বিকাশ, তার জন্য নিয়মিত পড়াশোনা করতে হবে। 2 নাম্বার, শ্রমের বিকাশ হতে হবে, অর্থাৎ আমাকে কাজ করার ক্ষমতা আনতে হবে। এই জন্য প্রতিনিয়ত ব্যায়াম, খেলাধুলার মধ্যে থাকতে হবে নিয়ম করে। আর 3 নাম্বার, হৃদয়ের বিকাশ হতে হবে। আমার মধ্যে একটা সহানুভূতি, একটা হৃদয়বর্তা ভাব থাকবে। অন্যের কষ্টে আমি কি কষ্ট অনুভব করছি? অন্যের ব্যথায় আমি কি ব্যথা অনুভব করছি? অনুভব করতে হবে। অন্য আনন্দ পাচ্ছে, অন্যের আনন্দে আমি হিংসাত্মক হচ্ছি না তো? অন্যের আনন্দে আমি আনন্দ পাচ্ছি তো? এই বোধটাও নিজের মধ্যে আস্তে আস্তে গড়ে তুলতে হবে। দেখবে তোমরা আস্তে আস্তে অনেক বড় মানুষ হতে পারছো। এবং আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে আমরা আলোচনা করব। তো আপাতত আমরা মহারাজের আশীর্বাদই শুনব। তো সবাই শান্ত হয়ে বসুন। এবারে আমরা আমাদের ছোট্ট মূল অনুষ্ঠানে ফিরে যাব। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ঠাকুরমা স্বামীজি রাজা মহারাজকে প্রণাম জানাই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন শিকরাখলি গ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজকে। মহারাজ এসেছেন, মহারাজকে আন্তরিক ধন্যবাদ জানাই। আছেন আমাদের প্রিয় নীলাদ্রি মহারাজ, মহারাজকেও প্রণাম জানাই। আছেন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন ব্রতির সদস্যবৃন্দ, তাদেরকেও স্বাগত জানাই। আছেন মহিম স্যার, আছেন অভিভাবকরা, তাদের শুভেচ্ছা নমস্কার আদি জানাই। আছেও বাচ্চারা, ছাত্রছাত্রীরা, তোমাদেরকেও অনেক শুভেচ্ছা ভালোবাসা। আজকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং ব্রতির উদ্যোগে দুস্থ আদিবাসী ছাত্রছাত্রীদের আমরা ডেকেছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছি, করে তাদের সিলেক্ট করা হয়েছে কিছু শিক্ষা সামগ্রী এবং কিছু মেধাবৃত্তি তাদের হাতে তুলে দেওয়ার জন্য। এটি আমরা ব্রতির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করি। ওরা গত মাসখানেক আগে এসেছিলেন, এসে গ্রামগুলো ঘুরে দেখেছেন, দেখে তাদের মনে হয়েছে যে এই জিনিসগুলি দিলে ভালো হয়। মূলত তাদেরই আর্থিক সাহায্যে আজকের এই অনুষ্ঠান। তো তাদেরকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, ধন্যবাদ জানাই। তো আদিবাসী এবং যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের ছাত্রছাত্রী আছে, তাদের জন্য আমাদের গ্রামগুলোতে, যেমন লালপল্লী, হারানিগিরি, নতুন পাড়াতে দীর্ঘদিন ধরে গদাধর অভ্যুদয় প্রকল্প চলছে। তোমাদের মধ্যেও ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের গদাধর অভ্যুদয় প্রকল্পেরই ছাত্রছাত্রী, সেটাও জেনে আমাদের ভালো লাগলো। এবং তোমাদের এই সেবাটা হয়তো অনেক আগেই শুরু করা দরকার ছিল। যাই হোক, আমাদের আজকে যে আমরা করতে পারছি, এই জন্য ঠাকুরমা স্বামীজির কাছেও আমি আন্তরিকভাবে প্রণাম জানাই। তাদের আশীর্বাদেই আজকের এই কাজটি হচ্ছে আর কি। তো আমরা তোমাদের লেখাপড়ায় সামান্যই হয়তো কন্ট্রিবিউশন করতে পারবো, এবং আমরা ব্রতির সাথে কথা বলেছি, আমরা প্রতি বছর এটাকে কন্টিনিউ করতে চাই। আমরা আজ যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমরা সংক্ষেপে ব্রতির একজন সদস্যকে ডেকে নেব 2-4 কথা বলবার জন্যে। তারপর আমাদের পূজনীয় নীলাদ্রি মহারাজ 2-4 কথা বলবেন। তারপর আমাদের শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ আশীর্বাণী দিয়ে ছাত্রদের শিক্ষা সামগ্রী ইত্যাদি হাতে তুলে দেওয়া হবে। তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে। ব্রতির সদস্য আমি প্রীতেশ বাবুকে অনুরোধ করি 2-4 কথা বলবার জন্য। তোমাদের সবাইকে জানাই, এটা আমাদের প্রথম বছর এই প্রকল্প শুরু হয়েছে। আমরা প্রতি বছর তোমাদের পাশে আছি, যতটা পারবো সাহায্য করব। তবে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তোমরা সিলেক্টেড হয়েছো,
তোমাদের মধ্যে সেই সম্ভাবনা আছে, তোমরা নিজেদেরকে তৈরি করো, এইভাবে এগিয়ে চলো। আমরা যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব, এবং যদি তোমাদের কোনো রিকোয়ারমেন্ট হয় তোমরা মহারাজের মাধ্যমে আমাদেরকে জানাও, আমরা সেটারও ব্যবস্থা করার চেষ্টা করব। আর অভিভাবকদের বলি, আপনারা সন্তানদের এনকারেজ করবেন যাতে পড়াশোনা চালিয়ে যায়, এবং স্যার যেটা বললেন যে কোনো কাজের প্রলোভনে না গিয়ে পড়াশোনাটা কমপ্লিট করে তারপর যেন কাজের জগতে তারা যায়। আর মহারাজকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা সুন্দরভাবে প্রোগ্রামটা উনি অর্গানাইজ করেছেন, এবং এই যে সিলেকশন প্রসিডিওর, এর মধ্যে প্রচুর মহারাজরা স্যার প্রচুর পরিশ্রম করেছেন, বিভিন্ন গ্রামে গিয়ে সার্ভে করেছেন, তবে সিলেক্ট করেছেন। আমার এটাই বলার যে তোমরা এভাবেই পড়াশোনা চালিয়ে যাও, এবং তোমরা চেষ্টা করো যে একটা প্ল্যান্ড ওয়েতে কিভাবে নিজেদেরকে গড়া যায়। ধরো তোমাদের একটা দিন তোমরা শুরু করছো যে আমি আজকে সারাদিনটা কিভাবে কাটাবো, কি করতে চাই আমি, এবং কিভাবে পড়লে আমাদের সুবিধা হবে, সেইটা তোমরা নিজেরা চিন্তা করো। এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা স্যারের হেল্প নাও, আর নিজেদেরকে ভালোভাবে গড়বার চেষ্টা করো। আমরা সবসময় তোমার পাশে আছি, শুভেচ্ছা রইল। অভিভাবকদের জানাই আপনারা এইভাবেই স্টুডেন্টদের পাশে থাকুন, সন্তানদের পাশে থাকুন। আমরা যতটা পারবো সাহায্য করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ প্রীতেশ বাবুকে। আমাদের সময় খুব কম, আমরা একটা খুব ইন্টারেস্টিং কথা বলতে ইচ্ছে করছে, মহারাজকেও জানাই। এই যে আজকের এই অনুষ্ঠানটি আমাদের হতো না যদি না আমাদের ফিলিপিন্সের মহারাজ একজন ছিলেন আর কি, স্বামী উদারানন্দজি মহারাজ। উনি মূল যোগাযোগ করিয়ে দেন আমাদের ফিলিপিন্সে। আমাদের সারা বিশ্বে রামকৃষ্ণ মিশনের সংগঠন রয়েছে। তো ফিলিপিন্সের মহারাজ উনি আগে ছিলেন, এখন যদিও উনি আলমবাজার মঠে আছেন। উনি ফিলিপিন্সের যে হিরণ্য মুখোপাধ্যায়ের কথা বলছিলাম, উনি ফিলিপিন্সে থাকেন। তো ওনার মাধ্যমে এই শালকিয়ার প্রতির সাথে আমাদের সংযোগটা হয়। তো ওনারা জানতে পারেন যে আমরা এখানে আদিবাসী এলাকায় কাজ করছি, সেজন্য মহারাজ নিজে আমাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে তোমাদের সাথে একটা সংগঠনের পরিচয় করাবো, তারা তোমাদের ওখানে কিছু কাজ করবে। তো সেই উদারানন্দজি মহারাজকেও আজকে আমি স্মরণ করি। তো যাই হোক, আজকের যে মূল আকর্ষণ আমাদের পূজনীয় মহারাজ, উনি তোমাদের সবাইকে একটু আশীর্বাদ করবেন। মহারাজ দীর্ঘদিন এই আশ্রমে রয়েছেন, তার আগে উনি গুয়াহাটিতে ছিলেন, বেলুড় মঠে ছিলেন। আমাদের রামকৃষ্ণ সংঘের একজন বিদগ্ধ সন্ন্যাসী মহারাজের আশীর্বাদে আমরা সকলেই ধন্য হব। শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ কিছু বলবেন, তোমরা মন দিয়ে শোনো, তারপর তোমাদের জিনিসগুলি তোমাদের হাতে তুলে দেওয়া হবে। পূজনীয় মহারাজ। তোমাদের বলতে দিচ্ছেন না তোমাদের মহারাজ, আমি কি করবো, ওরা দুষ্ট হয়ে গেল। না না ভাই, খুব ভালো, আমি এদের সঙ্গে আজকে অনেক দিন থেকে কাজ করছি। আমরা অত টাকা পয়সা ছিল না, অত ব্যবস্থাপনাও ছিল না। এই নতুন মহারাজ এসেছেন, পলাশ মহারাজ, উনি চেষ্টা করে চারিদিক থেকে কিছু টাকা, কিছু জনসংযোগ জোগাড় করে দিচ্ছেন। আমাদের কিন্তু ছিল না। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আমাদের যে কর্মপন্থা, বিশেষ করে
পুরনো যারা অভিভাবক আছে তাদের জন্য বলছি আমি, তোমরা তো জানো কিভাবে এই আশ্রমটা চলছে, কিভাবে আমরা তোমাদের সাহায্য করছি। কিচ্ছু না, এত ফাঁকা মাঠে আমরা দৌড় মারছি, তবুও আমরা চেষ্টা করছি কিছু না কিছু তোমাদের যাতে উপকার হয়, তোমাদের যাতে আমরা সাহায্য করতে পারি, এইটাই আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো পুরোটা আমরা পারছি না। আমি গার্জিয়ানদের বলবো, অভিভাবকদের, আপনারা একটু দেখুন, এটা আমার নাই, এগুলো মহারাজের আজকে আছে কালকে নাই, তো আপনাদের জিনিসটা আপনাদের কাছে থেকেই যাবে। ছেলেদের সেই ভাব, সেইভাবে, সেই আদর্শে আপনারা গড়ে তুলতে চেষ্টা করুন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে আমাদের এই কর্মধারাটা, কর্মপন্থাটা ঠিক মতো চলতে পারে, আমরা যাতে মানুষ হতে পারি, এইটা ঠাকুরের স্বামীজির আদর্শে আমরা নিজেদের দাঁড়াতে পারি। আমি দাঁড়াবো না, আমার পরিবার দাঁড়াবে, সকলকে মিলে আমরা যাতে দাঁড়াতে পারি, সকলে মিলে যাতে আমরা ঠাকুরের সেবা করতে পারি, এই প্রার্থনা করছি। আশা করছি আপনারা আমাদের সাহায্য করবেন। আর এখানে পূর্ণপ্রজন্মের অভিভাবক আছেন, আমি জানি ওদের সবাই আমার সঙ্গে, আমি কত গালি দিচ্ছে, এই যে করো, এটা করো, সেটা করো, সবাই কিন্তু তারা নিবিষ্ট মনে সব কিছু করছে, কোনোদিন তারা আমাকে না করেনি, কিছু করেনি, হা করেনি। সেইটাই বলছি, ভগবানের কাছে প্রার্থনা করছি যে আপনারা আপনাদের ছেলেদের মানুষ করুন, তারা দাঁড়িয়ে সমাজে বলতে পারে যে হ্যাঁ, আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম শিকরা কুড়িগ্রামের ছাত্রাবাসের ছেলেরা, আমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, এই প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे दयश्रुत्वा প্রণমামি মুহুর্মুহুঃ। এখানে উপবিষ্ট বড় মহারাজজিকে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা